প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃষ্টিস্নাত দিনের বিদায়, এসেছে শরতের শিশির সিক্ত দিন। শরতের এই শিশির সিক্ত দিনে সকলকে জানাচ্ছি কাশ ফুলের শুভেচ্ছা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা বলবে ভালো নয়। ভালো না থাকারই কথা, কারণ দীর্ঘদিন ধরে লেখাপড়া দারুণভাবে বিঘ্ন ঘটছে। আমরাও শিক্ষকরা ভালো নেই। তারই কারণ হচ্ছে তোমাদেরকে কাছে না পাওয়া, শ্রেণীকক্ষে পাঠদান করতে না পারা। সব মিলিয়ে মানসিকভাবে সবাই কিন্তু আমরা একটি খারাপ অবস্থানে রয়েছি। তারপরেও এই মহামারীর সময়ে পড়ালেখাটা কিন্তু চালিয়ে যেতে হবে। আর এই পড়ালেখাটা চালিয়ে নেওয়ার জন্যই কিন্তু অনলাইন ক্লাসের আয়োজন। আমি প্রশান্ত কুমার পাচার, প্রভাষক বাংলা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোকথা খুলনা। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও আরেকবার শুভেচ্ছা, কাশ ফুলের শুভেচ্ছা। ধন্য মুজিব, ধন্য তোমার নাম, বাংলার স্বাধীনতার তরে করে গেলে সংগ্রাম। অবিশ্বাসীর গুলি এসে বিদ্ধ তোমার বুকে, কিন্তু আজও মুজিব তুমি সবার মুখে মুখে। নিশ্চয়ই আমি কার কথা বলছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। আমি সেই মানুষটির কথা বলছি যিনি আজ পৃথিবীর মধ্যে একজন বিশ্ব নেতা যাকে বলা হয়। আমি সেই বিশ্ব নেতার কথা বলছি। আমি বলছি অবিসংবাদিত নেতার কথা বলছি। আমি বলছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি, যার জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না, যার জন্ম না হলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখতে পেত না। আমি সেই মানুষটির কথা বলছি, যে মানুষটি তার জীবনের বেশিরভাগ সময়ই জেলখানায় তাকে কাটাতে হয়েছে। আমি সেই মানুষটির কথা বলছি, যে মানুষটি প্রতিবাদ করতে যে তার নিজের জীবনকে উৎসর্গ করতে হয়েছে। শুধু নিজের জীবন নয়, পরিবারের প্রায় সকল সদস্যের জীবন বিসর্জন দিতে হয়েছে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কথা বলছি। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের কি পড়াবো। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্র আমি পড়াবো। প্রথম পত্রের একটি রচনা, যে রচনাটি অর্থাৎ যে প্রবন্ধটি লিখেছেন শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু শেখ বললেই আমার মনে হয় ছোট করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলি, এটি আজকে আমি তোমাদেরকে পড়াবো। তো 52 দিনগুলি আমি যাব। সেখানে যাওয়ার আগে এই বিশ্ব নেতা, এই বঙ্গবন্ধু জাতির পিতা, আমাদের জাতির পিতার জীবনীটা একটু আমরা দেখে নিই, সংক্ষেপে দেখে নিই। আমি তোমাদের জন্য পরিষ্কার করে বোর্ডে লিখে রেখেছি, তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, 52 দিনগুলো লিখেছেন শেখ মুজিবুর রহমান। জন্ম 1920 সালের 17 মার্চ। নিশ্চয়ই জানো যে বঙ্গবন্ধুর জন্ম 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। এটি নিশ্চয়ই সবাই জানো, বাংলাদেশের সব মানুষই। কারণ একজন ঐতিহাসিক ব্যক্তি যিনি বিশ্বনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, তাকে তো সবারই জানারই কথা। 1920 সালের 17 মার্চ, মৃত্যু 1975 সালের 15 আগস্ট। মৃত্যু 1975 সালের 15 আগস্ট, নির্মম মৃত্যু। যে দেশকে তিনি ভালোবেসেছিলেন, যে দেশের স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন, যে দেশের মানুষকে একত্রিত করতে পেরেছিলেন, যে দেশের মানুষকে এক ডাকে এক কাতারে এনেছিলেন, সবাই ঝাঁপিয়ে পড়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে, স্বাধীনতার ডাকে। সব মানুষ নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিল। সেই মানুষটাকে
নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে নয়, তার পরিবারের প্রায় সকল সদস্যকেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল ওই ৭৫ সালের 15ই আগস্ট। নিশ্চয়ই জানো যে ৭১ সালে পাকিস্তানিদের হটিয়ে এই বাঙালি যে জয় ছিনিয়ে এনেছিল এবং যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে যখন বঙ্গবন্ধু সাজাচ্ছিলেন, তার স্বপ্ন দিয়ে সাজাচ্ছিলেন, তার ভালোবাসা দিয়ে সাজাচ্ছিলেন, ঠিক তেমনই মুহূর্তে একেবারে তার কাছের মানুষেরাই তাকে হত্যা করেছিল। অর্থাৎ খুব দূরে, কিন্তু দূর দেশ থেকে কিন্তু আসেনি, এদেশেরই তারা, এবং চক্রান্ত করেছিল তো বিদেশিদের চক্রান্তে সেনাবাহিনীর একদল উচ্ছৃঙ্খল, আমি উচ্ছৃঙ্খলই বলবো, আর উচ্ছৃঙ্খল যারা ছিল তারাই কিন্তু বঙ্গবন্ধুকেই হত্যা করেছিল ওই 15ই আগস্ট, ৭৫ সালের 15ই আগস্টের দিনে। তাহলে 1975 সালের 15ই আগস্ট তার মৃত্যু। পিতার নাম তোমরা জানো, পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতা সাহেরা খাতুন। তোমাদেরকে বলি, যেটি আমি প্রতিটা ভিডিও ক্লাসে কিন্তু আমি বলে থাকি যে শুধুমাত্র তোমাদের পাস করার জন্য কিন্তু পড়া নয়, মনে রাখতে হবে আমরা যে বিষয়টি পড়াবো, যে বিষয়টি তোমরা পড়বে সেটি মনে রাখতে হবে আগামী দিনের জন্য। আগামী দিনের জন্য তোমাদেরকে মনে রাখতে হবে, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর যেহেতু আমরা বঙ্গবন্ধু জাতির পিতার কথা বলছি, জাতির পিতার লেখা আজকে আমরা পড়ব, তো তার সম্পর্কে তোমাদের নির্ভুল তথ্য জানতে হবে, সঠিক তথ্যগুলো জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই মৃত্যু কত সালে, কত তারিখ, জন্ম কত সাল, কত তারিখ, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতা সাহেরা খাতুন, শিক্ষা বিএ ডিগ্রি লাভ, আইনে পড়াশোনা, শিক্ষা লাভ করেছিলেন, স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিনি কিন্তু পড়ালেখা করেছিলেন। তো এ পর্যায়ে তিনি আরও অনেক তার মানে বিভিন্ন বই তিনি পড়েছেন, তার অনেক পড়ালেখার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল, তিনি সেটি পড়েছেন। এরপরে দেখি ঐতিহাসিক ঘটনা। 1970 সালের জাতীয় প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ করা, ঐতিহাসিক ঘটনা। অনেক ঘটনাই পৃথিবীতে ঘটে যায়, অনেক ঘটনাই দেশে ঘটে যায়, কিন্তু সব ঘটনায় কিন্তু মনের মধ্যে কিন্তু সেগুলো বারবার উঁকি মারে না। সব ঘটনা কিন্তু বারবার স্মরণ করিয়ে দেয় না। কিছু কিছু ঘটনা আমাদেরকে ভাবিয়ে দেয়, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তেমনি একটি ঘটনা হচ্ছে এই 1970 সালের জাতীয় প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ, অর্থাৎ ঠিক মুক্তিযুদ্ধের আগের বছরই, এটি আগের বছরের নির্বাচনে আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 1970 সালের নির্বাচনে। সেই বিষয়টি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আজও আমাদের দেশে রয়েছে, আমাদের বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে। গ্রেপ্তার 1971 সালের 25শে মার্চ মধ্যরাত, নিশ্চয়ই তোমরা জানো বঙ্গবন্ধু 1971 সালের 25শে মার্চের শেষ, অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে তিনি ঘোষণা দিয়ে গেছিলেন স্বাধীনতার। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের অধিকারের সংগ্রাম। তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ো, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করো, বাংলাদেশকে স্বাধীন করো। এই ঘোষণা আমি সংক্ষেপে বললাম, এই ঘোষণাটি দেওয়ার পরই তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে যান, অর্থাৎ তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, পাকিস্তানে কারাগারে বন্দি করে রাখা হয়। বাংলাদেশের মানুষ যখন গ্রেপ্তারের কথা জানতে পারে তখন ক্ষোভে বিক্ষোভে
সারা মাঠে সারা রাস্তায় মানুষ ফেটে পড়েছিল, ভেঙে পড়েছিল এবং বিক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছিল। এ পর্যায়ে বঙ্গবন্ধু জানতেন হয়তোবা আমাকে ওরা বাঁচিয়ে রাখবে না, তারপরও বিশ্বাস ছিল আমাকে ওরা মারতে পারবে না, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমার মাতৃভূমিকে আমি ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনবো, তারপরে আমার মৃত্যু হবে, তার আগে নয়। তাহলে 1971 সালের 25শে মার্চের মধ্যরাত্রে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন। এরপরে স্বাধীনতা ঘোষণা 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে, যেটা আমি বললাম 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেন। সম্মাননা, অনেক সম্মাননা তিনি পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জুলিও কুরি, এটি পেয়েছে 1972 সালে। দেখো বোর্ডে লেখা আছে জুলিও কুরি এই সম্মাননাটাই পুরস্কারটি তিনি পান 1972 সালে। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সংক্ষিপ্ত তার পরিচয়, সংক্ষিপ্ত তার জীবনী, তার বৃহৎ জীবন। এই জীবন আমার একজন ক্ষুদ্র মানুষের পক্ষে আলোচনা করা সম্ভব নয়, আমি জানিও হয়তো বা সামান্য। তার বিশাল জীবন, তার অনেক বই পড়তে হবে, সে বই পড়লে অনেক জানা যাবে। তো আজকে আমাদের যে বিষয়টি আমরা পড়ব অর্থাৎ আমি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে 52 দিনগুলো। এটি শেখ মুজিবুর রহমানের লেখা। এই 52 দিনগুলোর মধ্যে কি আছে সেগুলো আমরা পড়ব, তার কিছু প্রথম অংশের কিছু অংশ আমরা আলোচনা করব, তোমাদেরকে ব্যাখ্যা করব। তোমরা যারা পড়েছো বই তাদের সহজ হবে, আর যারা পড়নি তারা আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে, অনুভব করতে পারবে। নিশ্চয়ই তোমরা জানো যে 52 দিনগুলো এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি আত্মজীবনীমূলক এই গ্রন্থ, সেটি তোমরা জানো, অসমাপ্ত আত্মজীবনী। নিশ্চয়ই তোমরা শুনেছো, অনেকেই পড়েছো বইটি। এই অসমাপ্ত আত্মজীবনী থেকে কিন্তু সংকলিত হয়েছে এই 52 দিনগুলো এটি। এবং এটি হয়তো বা তোমরা জানো বঙ্গবন্ধুর বন্ধু বান্ধব, এরপরে তার সহধর্মিণী এবং তাদের অনুরোধে তিনি কিন্তু এই আত্মজীবনী লিখেছিলেন 1967 সালের মাঝামাঝি সময়, যখন তিনি ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। এই থাকা অবস্থায় এই বন্ধুবান্ধবদের অনুরোধে, কর্মীদের অনুরোধে, সহধর্মিণীর অনুরোধে তিনি কিন্তু এই আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আত্মজীবনী লিখতে থাকেন। এরপরে 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, এবং যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, বন্দি করা হয়, তখন কিন্তু তার এই লেখাটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই লেখাটি বন্ধ হয়ে যায়। তো এই লেখাটি বন্ধ হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ এই লেখার মধ্যে এই 52 দিনটি এই রচনার মধ্যে স্থান পেয়েছে 1955 সাল পর্যন্ত তার জীবনের ঘটনাবলী এখানে কিন্তু স্থান পেয়েছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি বেশ কয়েকটা সালের কথা বললাম এবং সালের বিষয়গুলো উল্লেখ করলাম যে এই সালে কী কী ঘটনা ঘটেছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই সবই প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে, এটা মনে রাখতে হবে তোমাদের। এরপরে জ্ঞানমূলক অংশে এই প্রশ্ন আসতে পারে, এরপরে প্রতিযোগিতামূলক প্রশ্ন কিন্তু সেটিও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যেহেতু আমাদের জাতির পিতা, এটা বঙ্গবন্ধু, তার নিজের লেখা, এখান থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতা সহ তোমাদের পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এ কারণে এটি ভালো করে পড়তে হবে, আমার কথাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তো যেটি বলছিলাম যে 1955 সাল পর্যন্ত তার জীবনের ঘটনাবলীগুলো কিন্তু এই রচনাবলীতে স্থান পেয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল, গভীর চিন্তাশীল ব্যক্তি ছিলেন, এবং সেটি খুব সহজ সরল ভাষায় তিনি প্রকাশ করতে পেরেছেন তার এই রচনার মধ্যে, এবং প্রকাশ করেছেন সহজ সরল ভাষায়, খুব প্রাণবন্তভাবে তিনি এটিকে ফুটিয়ে তুলেছেন, পাঠকদের জন্য খুব আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং সেটা তিনি করেছেন। যেহেতু এই লেখাটি, এই রচনাটির নাম হচ্ছে
52 দিনগুলো, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 52 দিনগুলো বলতে 1952 সালের একটি ঘটনার কথা বলা হচ্ছে। তোমরা সবাই জানো যে 1952 সাল একটি কিন্তু আমাদের দেশের ইতিহাসে, আমাদের দেশের আমি বলবো না, পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক একটি সালের নাম, ঐতিহাসিক একটি সালের নাম 1952 সাল। এবং যদি দিনের কথা বলি তাহলে বলতে হবে 1952 সালের 21 ফেব্রুয়ারি, এটি ঐতিহাসিক একটি দিন। ঐতিহাসিক সাল এবং ঐতিহাসিক দিনের কথা কেন বলছি? পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না, এখনো পর্যন্ত হয়নি যে মাতৃভাষার জন্য জীবন দান করা। একমাত্র বাঙালিরাই তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল, মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছিল, মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিল। 1952 সালের 21 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জেলে বন্দী। এই বন্দী থাকাকালীন সময়ে তিনি কিন্তু ওই রচনাটি লিখেছেন এবং তিনি দেখতে পেরেছেন যে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা রাজবন্দীদেরকে বিনা বিচারে, একদম বিনা বিচারে বছরের পর বছর আটক রেখেছেন। তার কোনো বিচার হচ্ছে না, বছরের পর বছরে আটক করে রেখেছেন। তো এর প্রতিবাদ করেছেন, তিনি জেলে বসে প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে যে তিনি অনশন ধর্মঘট করেছেন। যে এর সুরাহা না হলে, বিচার না হওয়া পর্যন্ত তিনি অনশন ত্যাগ করবেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই রচনার মধ্যে স্থান পেয়েছে সেই বিষয়টি তো আমি বলছি যে অনশন ধর্মঘট করেছেন। এই অনশন ধর্মঘট চলাকালীন সময়ে জেলখানায় অর্থাৎ যারা কর্তৃপক্ষের যে আচরণ সেগুলো ফুটে উঠেছে তার লেখায়, ফুটে উঠেছে এই অনশন ধর্মঘট চলাকালীন সময়ে, অর্থাৎ অনশনে থাকাকালীন সময়ে তিনি তার সহকর্মীদের, নেতাকর্মীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন কৌশলে, সেটিও বিবৃত হয়েছে, সেটিও তার রচনায় তুলে ধরেছেন। আর কি তুলে ধরেছেন? বিশেষভাবে তিনি যেটি তুলে ধরেছেন সেটি হচ্ছে এই 52 সালের 21 তারিখের যে ঘটনাটি ঘটেছিল, মাতৃভাষা বাংলার জন্য যে আন্দোলন ঘটেছিল, সারা বাংলাদেশে যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, এই খবরটি কিন্তু এই রচনায় কিন্তু স্থান পেয়েছে বিশেষভাবে। এটি একটি উল্লেখযোগ্য দিক। অর্থাৎ বঙ্গবন্ধুর জীবদ্দশায়, অর্থাৎ জীবন্ত একজন কিংবদন্তি, এই কিংবদন্তি জীবদ্দশায় তিনি বেশিরভাগ সময় কিন্তু কারাগারে তাকে অতিবাহিত করতে হয়েছে। এই কারাগারে থাকাকালীন সময়ে যে নির্মম নির্যাতন হয়েছিল সেটি তার এই লেখায় তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে এই 52 দিনগুলোর বিষয়গুলো কিন্তু এই লেখার মধ্যে, এই রচনার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। আমি মূল বিষয়টি তোমাদেরকে আগে প্রাথমিক শুরুতেই বললাম, এখন আমি প্রথম অংশে যাব। প্রথম অংশের মধ্যে কি আছে সেগুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। একটি ক্লাসে তো সম্পূর্ণ লেখাটি, রচনাটি পড়ানো সম্ভব নয়, আর সেক্ষেত্রে তোমাদের বুঝতেও অসুবিধা হবে, অনেক সময় লাগবে, দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। পরবর্তী ক্লাসে বাকি অংশ করব। তবে এখন আমরা প্রথম অংশে ফিরে যাব। দেখি বোর্ডে প্রথম অংশে একটু উল্লেখযোগ্য চরণগুলো আমরা একটু দেখে নেব। প্রথম অংশে দেখো লেখা আছে, সরকার আমাদের বছরের পর বছর, অর্থাৎ আমি সংক্ষেপে লিখেছি এখানে, বছরের পর বছর বিনা বিচারে নেতাকর্মীদের, রাজবন্দীদের আটক রেখেছে, এটি বিচার হচ্ছে না। এর বিরুদ্ধেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেছেন। সেটি প্রথম অংশে কিন্তু লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন যে রাজবন্দীদের বিনা বিচারে আটক রাখবে, এটি বঙ্গবন্ধু কোনো মতেই মেনে নিতে পারেননি। এ কারণে তিনি অনশন ধর্মঘট করেছেন জেলে বসে। তো এটি প্রথম অংশের মধ্যে রয়েছে, সেটি আমি দেখো প্রথম একটি স্টেশন দিয়ে লিখেছি, প্রথম লাইন লিখেছি। এবার দ্বিতীয় স্টেশন আমি দিয়ে লিখেছি ফরিদপুর জেলে পাঠানো। অর্থাৎ বঙ্গবন্ধুকে কিন্তু থামিয়ে রাখা যায়নি, কারণ তিনি তো প্রাণের মানুষ। এদেশের জনগণের মনের মধ্যে তো বঙ্গবন্ধু আছে, তাকে তো মেরে ফেলা যাবে না। এ কারণে অনশনে থাকা অবস্থাতেও তিনি কিন্তু নেতাকর্মীদের কৌশলে বার্তা প্রেরণ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন তিনি
তো এ পর্যায়ে যখন জেল কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলো যে বঙ্গবন্ধু জেলে থেকে নেতাকর্মীদের এবং জনগণদের দিক নির্দেশনা দিচ্ছেন, উদ্বুদ্ধ করছেন, তখন তারা কৌশল পরিবর্তন করলো। সেটি কি? অপকৌশল, কৌশল বলবো না, সেটি হচ্ছে কি করেছে তারা জেল কারাগার, যে কারাগারে ছিল সেই কারাগার থেকে মানে অন্য কারাগারে তাকে পাঠানোর ব্যবস্থা করলো। খুব গোপনে নিয়ে যাওয়া হবে। হঠাৎ করেই, প্রথম অংশের মধ্যে আছে, তোমরা পড়লেই পাবে। হঠাৎ করেই বঙ্গবন্ধুকে বলা হলো, তার সহকর্মীদের বলা হলো যে তোমাদের যা যা আছে, কাপড় চোপড় যা কিছু আছে সব তোমরা রেডি করো, প্রস্তুত হও, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে এখান থেকে। জিজ্ঞাসা করা হলো কোথায় নিয়ে যাওয়া হবে, কেউ কিছু বললেন না। অতঃপর বললেন, জানতেও পারলেন তাদেরকে নিয়ে যাওয়া হবে ফরিদপুর জেলে। সেই বিষয়টি কিন্তু এই প্রথম অংশের মধ্যে উল্লেখ হয়েছে। এই ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হবে। কীভাবে ফরিদপুর জেলের উদ্দেশ্যে রওনা হলো, সব কিছু নিয়ে গাড়িতে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সবচেয়ে আশ্চর্যের বিষয়, একজন নেতা বলবো না, একজন মহান মানুষ, অর্থাৎ স্রষ্টার প্রেরিত ব্যক্তি আমি বলবো, যে হয়তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যে স্রষ্টা, তিনি হয়তো পাঠিয়েছেন বঙ্গবন্ধুকে। এরকম বিশেষ কিছু মানুষকে পৃথিবীতে হয়তো পাঠিয়ে থাকেন, তার মধ্যে বঙ্গবন্ধু একজন। তিনি পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য। গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধু মনে করছেন যে আমার নেতাকর্মীরা যেন জানতে পারে আমাকে গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এই জানানোর জন্য তারা তো গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জানানোর জন্য কী করেছে? জানানোর জন্য বঙ্গবন্ধু ওই গাড়ির মধ্যে জানানোর পাশে হাত উঁচু করে মানে ইশারা দিচ্ছেন যে কেউ যেন তাকে দেখতে পায়। যখন রাস্তাতে নিয়ে যাওয়া হচ্ছে তখন কেউ যেন তাকে দেখতে পায়, এরকমভাবে ইশারা করছেন। এভাবে যেতে যেতে তাকে নিয়ে যাওয়া হলো। এবার জাহাজে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে দেখলেন নারায়ণগঞ্জ যখন পৌঁছানোর পরে জানতে পারলেন জাহাজ একটু আগেই অর্থাৎ ছেড়ে দিয়েছে। এখন কোথায় রাখবে, কোথায় থাকবে, কোথায় রাখা হবে তাকে? জানা গেল যে মধ্যরাতে একটি জাহাজ আছে, সেই জাহাজে তাকে নিয়ে যাওয়া হবে। তাহলে এই সময়টুকু কোথায় রাখা হবে? এরপর অবশ্যই তার পাশেই একটি জায়গায় তাকে রাখা হলো, একটি থানার পাশে একটি জায়গায় রাখা হলো। বঙ্গবন্ধু চেষ্টা করেছেন এই অবস্থাতেও যে তাকে কেউ চিনতে পারে কিনা, তার সহকর্মীরা বা বাংলাদেশের কোনো মানুষ তাকে দেখতে পায় কিনা। যদি জানতে পারে যে বঙ্গবন্ধু এখানে নিয়ে যাচ্ছে, তারা হয়তো প্রতিবাদ করতে পারবে এবং বঙ্গবন্ধু তাদের কাছে একটা বার্তাও দিতে পারবে যে ওরা আমাকে হয়তো বন্ধ করে রাখছে, মেরেও ফেলতে পারে, তোমরা তোমাদের দাবি আদায় করবে, মৃত্যু পর্যন্ত তোমাদের লক্ষ্যে তোমরা থাকবে, বাংলা ভাষাকে মর্যাদাকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এরকম বার্তা দেওয়ার জন্য তিনি খুব চেষ্টা করছেন। পরের চেষ্টা ছিল দেখি, দুঃখ আমার নাই, একদিন তো মরতেই হবে, তবে অন্যায়ের প্রতিবাদ করেই আমি মরব। কি বলছেন? প্রথম অংশের মধ্যেই রয়েছে, দ্বিতীয় অংশের মধ্যে কি, অর্থাৎ শুরুতেই বলছি, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, অর্থাৎ প্রথম পর্বগুলোর মধ্যে রয়েছে দুঃখ আমার নাই, একদিন তো মরতেই হবে, তবে অন্যায়ের প্রতিবাদ করেই আমি মরব। অর্থাৎ বঙ্গবন্ধু সারা জীবনই প্রতিবাদ করেছেন। এ কারণে বলা হচ্ছে, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, বঙ্গবন্ধু তোমারই হোক জয়। আমরা মনে করি, পৃথিবীর মানুষ মনে করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা মনে করে যেহেতু তিনি বিশ্ব নেতা, বাংলাদেশের মানুষই মনে করে যে বঙ্গবন্ধুরই জয় হবেই, জয় হয়েছিল। যেটি বলছিলাম যে দুঃখ আমার নাই, একদিন তো মরতেই হবে, তবে অন্যায়ের প্রতিবাদ। বঙ্গবন্ধু সেটি মৃত্যুকে কখনো ভয় করেননি, প্রতিবাদ করেই তিনি সারা জীবন তিনি প্রতিবাদ করেই গেছেন এবং প্রতিবাদ করেই অধিকার আদায় করে নিয়েছেন। পরেরটাই কি আছে? আমৃত্যু সংগ্রাম করেছেন, অর্থাৎ যেটি পূর্বেই বলেছি যে শুরু থেকে, অর্থাৎ স্কুলে পড়াকালীন সময় সেখান থেকেই কিন্তু তিনি সংগ্রাম করেছেন, সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন, সেখান থেকে প্রতিবাদ করেছেন, সাহসী ভূমিকা রেখেছেন। সেটিই বাংলাদেশের মানুষের জন্য, সেটি এই বাংলাদেশ, এই মাতৃভূমির জন্য। অর্থাৎ তার মধ্যে প্রচণ্ড একটি দেশপ্রেম ছিল, দেশপ্রীতি ছিল, দেশের প্রতি তার ভালোবাসা ছিল। এই ভালোবাসার জন্য, এই দেশপ্রেমের জন্য তিনি কিন্তু প্রতিবাদ করে গিয়েছেন। সেটি কিন্তু এখানে রয়েছে যে আমৃত্যু সংগ্রাম করেছেন। পরের জায়গায় দেখি, আপসহীন নেতা।
আপোষহীন নেতা, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যতগুলো নেতা রয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুই একমাত্র ব্যক্তি আমি মনে করি যে তিনি একজন আপোষহীন নেতা। অর্থাৎ তার আদর্শ, তার নীতি, তার দূরদর্শিতা তাকে কিন্তু নিয়ে গেছে অনেক উঁচুতে। এ কারণে তিনি আজ বিশ্ব নেতা। এরপরে এই রচনাটির মধ্যে তোমরা যারা পড়েছো তারা জানো, প্রত্যাশার কথা বলা হয়েছে। এখানে প্রত্যাশা রয়েছে যখন বঙ্গবন্ধু অনশন ভাঙছেন না, ভাঙানোর চেষ্টা করছেন, তার কাছে যে জেল কর্তৃপক্ষ বারবার তার পাশে যাচ্ছেন, অনশন ভাঙার কথা বলছেন, তিনি অনশন ভাঙতে রাজি নন। তার একটাই দাবি, এই কারাবন্দীদের মুক্তি দিতে হবে, এই বিনা বিচারে যাদেরকে আটক রাখা হয় তাদেরকে মুক্তি দিতে হবে, তারপরে তিনি অনশন ভাঙবেন, তার আগে নয়। তো সিভিল সার্জন তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছেন, করার পরে শেষ যখন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছেন তখন তার মুখটা ভাস, এটি বিমর্ষ ভাব। তার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধুর শারীরিক অবস্থা খুবই খারাপ। তার কাছে জিজ্ঞাসা করেছে সিভিল সার্জন মহোদয় বঙ্গবন্ধুকে বলেছেন যে তুমি অনশন ভঙ্গ করো, শারীরিক অবস্থা ভালো নয়। তখন বলছে বঙ্গবন্ধু বলছে যে আমার যদি মৃত্যুও হয় আমি মেনে নিতে রাজি, তবু আমি অনশন এটি ভাঙব না। তখন সিভিল সার্জন মহোদয় বলেছেন যে বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, তাহলে অনশন যদি আপনি না ভাঙেন আপনার শারীরিক যে অবস্থা রয়েছে যে কোনো মুহূর্তে একটি বিপদ হতে পারে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আপনাকে অনশন ভাঙতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একজন ব্যক্তি যিনি নিজের জীবনের চিন্তা করেননি, স্ত্রী পুত্র সন্তান তারাও চিন্তা করেননি। এই মনুষ্য অবস্থায় শরীর ভেঙে পড়েছে, এই মনুষ্য অবস্থায়ও তিনি দেশের মানুষের কথা ভেবেছেন, স্ত্রী পুত্র সন্তানের কথা ভেবেছেন। এমনই ব্যক্তি হচ্ছে বঙ্গবন্ধু। আজকে তোমাদের এই বঙ্গবন্ধুর লেখা 52 দিনগুলো রচনাটির প্রথম অংশ দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর আগে মূল বক্তব্য আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর বাড়িতে তোমাদের জন্য একটি পড়া থাকবে। পড়াটি হচ্ছে, আমি এখানে অনেকগুলো প্রশ্ন করেছি, আলোচনাও করেছি, সেগুলো নিশ্চয়ই ভিডিওতে আবার শুনতে পারবে। আর তোমরা কিন্তু লিখবে। প্রশ্নটি হচ্ছে, দুঃখ আমার নাই, একদিন তো মরতেই হবে, তবে অন্যায় প্রতিবাদ করেই আমি মরব। এই প্রশ্নটি তোমাদের জন্য থাকলো, তোমরা এটি লিখবে খাতাতে। আর আগামী ভিডিও ক্লাসে আমি চেষ্টা করব এই রচনাটি সম্পূর্ণ অর্থাৎ শেষ করা, অর্থাৎ যা আছে আর বাকিটুকু আলোচনা করা। তো বিদায় নেওয়ার আগে, অর্থাৎ আজকে ক্লাস থেকে বিদায় নেওয়ার আগে আমরা কী পড়লাম প্রথম থেকে আরেকটাবার স্মরণ করিয়ে দেবো তোমাদেরকে, তোমরাও স্মরণ করবে মনে আছে কিনা। আমরা শুরুতেই বলেছিলাম 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান শুরুতে তার একটি জীবনে নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ জন্ম, মৃত্যু, পিতা মাতা, শিক্ষা, ঐতিহাসিক ঘটনা, গ্রেপ্তার, স্বাধীনতা, সম্ভাবনা। এখান থেকে যদি আমি এখন প্রশ্ন করি কারো কাছে যে বলতো, আমার মনে হয় সবাই উত্তর দিতে পারে। ঐতিহাসিক ঘটনা, কোন ঐতিহাসিক ঘটনার কথা বলা হচ্ছে? ঐতিহাসিক ঘটনা বলতে যেটি আমি তোমাদেরকে বলছিলাম 1970 সালের জাতীয় প্রাদেশিক নির্বাচন। এছাড়াও কিন্তু আরও আরেকটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেটি হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করলেন। 25শে মার্চ কাল রাত্রে বাঙালিদের উপরে পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়লো, এরপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল। এর পূর্বে ওই মার্চ মাসেই, সেটি হচ্ছে 7 মার্চ, যেটি এখন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। 7 মার্চ ঐতিহাসিক ভাষণকে রেসকোর্স ময়দানে, ঢাকায় যে রেসকোর্স ময়দান ছিল সেই ময়দানে 7 মার্চ বঙ্গবন্ধু যে জাতির উদ্দেশ্যে, বাঙালিদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেটাও কিন্তু একটি ঐতিহাসিক ভাষণ। এটা ঐতিহাসিক দলিল হিসেবে কিন্তু ইউনেস্কো সেটি স্বীকৃতি দিয়েছে। এটি নিশ্চয়ই তোমরা জানো। আমরা সেই দিবসটি কিন্তু পালন করি, এটি কিন্তু মনে রাখতে হবে, এটি কিন্তু জানতে হবে। সেটি
তাহলে 1971 সালে জাতীয় প্রাদেশিক নির্বাচনে নিরঙ্ক সংঘর্ষ লাভ, এই প্রশ্নটি আমি করতে পারি, তোমরা লিখতে পারবে। এছাড়া 1971 সালে 25 মার্চ মধ্যরাত্রে গ্রেপ্তার হন, যদি প্রশ্ন করা হয় তিনি কবে গ্রেপ্তার হন, যদি প্রশ্ন করি কখন কত তারিখে তিনি স্বাধীনতা ঘোষণা করেন, সব কিন্তু তোমাদের বলতে হবে, লিখতে হবে। তারপরে কি বলেছিলাম, এইগুলো বলার পরে স্বাধীনতা ঘোষণা, এরপরে সম্মাননার কথা বলেছিলাম, জুলিও কুরি এই পদক তিনি পেয়েছেন। এরপরে বলেছিলাম যে এই রচনার মধ্যে কি আছে সেটি সেটি অর্থাৎ সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রেখেছে, অর্থাৎ প্রথম অংশের এই সব বিষয়গুলো একটু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু তোমাদেরকে বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জানাই পরিণতি। তোমরা সবাই ভালো থাকো। অনলাইন ক্লাস থেকে আমি আজ বিদায় নিচ্ছি, তবে আজ যাচ্ছি মানে যাচ্ছি না, কিন্তু আবার আসবো। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা জানাই।